আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ছাত্রছাত্রী সহ সম্মানিত অভিভাবকবৃন্দ যারা এই ক্লাসটি দেখছেন, তাদের সবাইকে কর্ণফুলী সরকারি কলেজ প্রাণিবিজ্ঞান বিভাগ থেকে অনলাইন বায়োলজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণিবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বায়োলজি সেকেন্ড পার্ট থেকে। আজও আমরা তার ধারাবাহিকতায় বায়োলজি সেকেন্ড পার্ট টেট চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করছি, তবে ভিন্ন টপিকস নিয়ে। আজকের টপিকস ডাবল সার্কুলেশন। গত ক্লাসে ছিল ব্লাড সার্কুলেশন থ্রু হার্ট, অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়া। আজও সেটি, তবে সেটি ভিন্ন আঙ্গিকে, অর্থাৎ ব্লাড সার্কুলেশনের যে ভাগগুলো আছে, যেমন ডাবল সার্কুলেশন বলা হয় কেন ব্লাডকে, ব্লাড সার্কুলেশনকে হিউম্যান বডিতে ডাবল সার্কুলেশন বলা হয়, এটি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। পাশাপাশি করোনারি সার্কুলেশন, তার আজকের প্রধান আলোচ্য বিষয় ডাবল সার্কুলেশন এবং করোনারি সার্কুলেশন। তো এখানে আজকে ক্লাস থেকে শিখন ফল হিসাবে তোমরা যা জানতে পারবে, ডাবল সার্কুলেশন আবার দুই ভাগে বিভক্ত। সেটি হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন। এই দুটো সার্কুলেশনকে একসাথেই বলা হয় ডাবল সার্কুলেশন। পাশাপাশি আমরা করোনারি সার্কুলেশন কাকে বলে সেটি সম্পর্কে জানতে পারবো, এবং রিলেটেড কিছু শব্দ যেমন লাভ অ্যান্ড ডাব, এটি জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আসে, এটি কাকে বলে সেটিও জানতে পারবো। তাহলে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় ডাবল সার্কুলেশন। আমরা জানি যে মানবদেহের হৃৎপিণ্ড সংকোচন প্রসারণশীল একটি পাম্প যন্ত্র হিসাবে কাজ করে। এটি যে হৃৎপিণ্ডের সব প্রকোষ্ঠগুলো কখনোই একসাথে সংকুচিত হয় না, আবার একসাথে প্রসারিত হয় না। হৃৎপিণ্ডের অলিন্দুগুলো লেফট অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম যখন সংকুচিত হয়, অর্থাৎ বাম এবং ডান অলিন্দ যখন সংকুচিত হয়, তখন ডান এবং বাম নিলয় প্রসারিত হয়। আবার ডান এবং বাম নিলয় যখন সংকুচিত হয়, তখন অলিন্দ প্রসারিত হয়। অর্থাৎ নিলয় দুটি একসাথে সংকুচিত হবে, একসাথে প্রসারিত হবে, অলিন্দ দুটি একসাথে সংকুচিত হবে, একসাথে প্রসারিত হবে। কিন্তু কোনো অবস্থাতেই অলিন্দ এবং নিলয় একসাথে কখনোই সংকুচিত হবে না অথবা প্রসারিত হবে না, বরঞ্চ অলিন্দ এবং নিলয়ের যে সংকোচন এবং প্রসারণ সেটি পর্যায়ক্রমে ঘটে। তো ডাবল সার্কুলেশন কাকে বলে আমরা প্রথমে আলোচনা আসা যাক, যে ডাবল সার্কুলেশন বলতে কী বুঝো, বা দ্বৈত সংবহন, বাংলাতে এটিকে দ্বৈত সংবহন অথবা দ্বিচক্রী সংবহন বলা হয়। আমি আবার বলছি, ইংরেজিতে বলা হয় ডাবল সার্কুলেশন, বাংলাতে বলা হয় দ্বৈত সংবহন অথবা দ্বিচক্রী সংবহন। আরও একটা শব্দ ব্যবহার করা হয় দ্বিবর্তনী সংবহন। যাই হোক, এগুলো সবটাই হচ্ছে একই বিষয়, ইংরেজিতে ডাবল সার্কুলেশনই বলা হয়। এখন আমি বলছি যে ডাবল সার্কুলেশন কাকে বলে। ডাবল সার্কুলেশন হচ্ছে যে যখন দেহ থেকে হৃৎপিণ্ডগামী রক্ত পুনরায় দেহে ফিরে আসতে যদি দুবার হৃদযন্ত্রে প্রবেশ করে, তবে এ ধরনের সংবহনকে ডাবল সার্কুলেশন বা দ্বৈত সংবহন বলে। আমি আবার বলছি, দেহ থেকে হৃৎপিণ্ডগামী রক্ত পুনরায় দেহে ফিরে আসতে যদি দুবার হৃদযন্ত্রে প্রবেশ করে, তবে তাকে বলা হয় দ্বৈত সংবহন বা ডাবল সার্কুলেশন। তাহলে আমরা এখন দেখতে পাবো, গত ক্লাসে আমরা সার্কুলেশন পড়েছি, তারই আলোকে আমরা এটি ব্যাখ্যা করতে পারব। দ্বৈত সংবহনকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সিস্টেমিক সংবহন বা সিস্টেমিক সার্কুলেশন, আরেকটি হচ্ছে পালমোনারি সার্কুলেশন। তা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এখানে
হৃৎপিণ্ড থেকে রক্ত প্রথমে অলিন্দদ্বয় প্রসারিত হয়, তাহলে অলিন্দের প্রসারণের সাথে সাথেই সুপেরিয়র এবং ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে দেহ থেকে রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। আর ডান অলিন্দ থেকে একইভাবে ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফুসফুস থেকে রক্ত হৃৎপিণ্ডে আসা, একটা হচ্ছে দেহ থেকে আগমন। সিস্টেমিক সংবহন হচ্ছে সিস্টেমিক শিরা এবং সিস্টেমিক ধমনির মাধ্যমে পরিচালিত রক্ত সংবহনের অংশকে সিস্টেমিক সংবহন বলে। এখন প্রশ্ন হলো যে সিস্টেমিক শিরা কোনটি আর সিস্টেমিক ধমনী বা কোনটি? সিস্টেমিক শিরা হচ্ছে যে মহাশিরা বা ভেনা ক্যাভাকে দুই ভাগে ভাগ করা হয়, সুপেরিয়র ভেনা ক্যাভা বা অগ্র মহাশিরা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মহাশিরা বা পশ্চাৎ মহাশিরাও বলা হয়। ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এভাবেও বলা হয়, অগ্র পশ্চাৎভাবেও বলা হয়, তবে ইংরেজিতে বলা হয় সুপেরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা। এখন এই ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং সুপেরিয়র ভেনা ক্যাভার যে শাখা প্রশাখা সমূহ সেগুলোকে বলা হয় সিস্টেমিক শিরা। একইভাবে এওটা বা ধমনির যে শাখা প্রশাখাগুলো আছে যেগুলো দেহে বিস্তার লাভ করে সেগুলোকে বলা হয় সিস্টেমিক ধমনী। অর্থাৎ এওটা থেকে বা মহাধমনী থেকে সৃষ্ট শাখা ধমনীগুলোকে একসাথে বলা হয় সিস্টেমিক ধমনী। একইভাবে মহাশিরা থেকে সৃষ্ট শাখা প্রশাখাগুলোকে বলা হয় সিস্টেমিক শিরা। এখন এই সিস্টেমিক শিরা এবং সিস্টেমিক ধমনীর মাধ্যমে পরিচালিত রক্ত সংবহনের অংশকে সিস্টেমিক সংবহন বলে। এখন সিস্টেমিক সংবহন আমরা কি দেখি যে সুপেরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। আর ডান অলিন্দে প্রবেশ করার পর সেই ডান অলিন্দ থেকে রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দ নিলয় ছিদ্রপথে ট্রাইকাসপিড কপাটিকার নিয়ন্ত্রণে ডান নিলয়ে প্রবেশ করে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহ থেকে হৃৎপিণ্ডে গেল, হৃৎপিণ্ড থেকে দেহে হৃৎপিণ্ডের ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসলো, এটি হচ্ছে শিরা থেকে হৃৎপিণ্ডে রক্তের গতি। তারপর যেটা হলো যে হৃৎপিণ্ড থেকে নিলয় থেকে এই রক্তটা কিন্তু পুনরায় দেহে ফিরে আসেনি, দেহে ফিরে না এসে হৃৎপিণ্ড থেকে এটি চলে গেল পালমোনারি ধমনীতে। হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে পালমোনারি ধমনীতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে গেল এবং পালমোনারি ধমনী থেকে রক্ত চলে আসলো ফুসফুসে। সেখানে পিউরিফাইড হয়ে সেই রক্তটা ফুসফুস থেকে পালমোনারি শিরাপত্রে হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করলো। তার মানে হৃৎপিণ্ডে এটি হচ্ছে তার দ্বিতীয় প্রবেশ। ডান অলিন্দে যখন প্রবেশ করে সেটা ছিল প্রথম প্রবেশ, এখন বাম অলিন্দে প্রবেশ করছে, এটি হচ্ছে তার দ্বিতীয় প্রবেশ। বাম অলিন্দ থেকে রক্ত চলে আসলো বাম নিলয়ে, বাম বাইকাসপিড কপাটিকার নিয়ন্ত্রণে বাম অলিন্দ নিলয় ছিদ্রপথে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে চলে আসে। বাম নিলয় থেকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকার নিয়ন্ত্রণে এটি পুনরায় এওটার মাধ্যমে দেহে প্রবেশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেহ থেকে রক্ত প্রথমবার প্রবেশ করে হৃৎপিণ্ডের ডান অলিন্দে এবং সেখান থেকে ডান নিলয় হয়ে ফুসফুস হয়ে পুনরায় হৃৎপিণ্ডে দ্বিতীয়বার প্রবেশ করে, অর্থাৎ বাম অলিন্দে অক্সিজেন রক্ত সমৃদ্ধ রক্ত হিসাবে, এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসে, সেটি হৃৎপিণ্ডেরই অংশ, এবং তারপরেই সেই নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে দেহে প্রবেশ করে। এখানে আমরা যে সংজ্ঞা বলেছিলাম যে দেহ থেকে হৃৎপিণ্ডগামী রক্ত পুনরায় দেহে ফিরে আসতে যদি দুবার হৃদযন্ত্রে প্রবেশ করে তবে তাকে বলা হয় দ্বিচক্রী সংবহন বা ডাবল সার্কুলেশন। তো এখন আমি বলছি যে এখানে আমাদের সংজ্ঞাটা কার্যকরী হয়েছে, কিন্তু এটাকে দুই ভাগে ভাগ করা হয়, সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহন। সিস্টেমিক সংবহনের সীমাবদ্ধতা হলো যে সিস্টেমিক শিরার মাধ্যমে রক্ত দেহ থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করে। তাহলে দেহ থেকে সুপেরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে রক্তটা হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে, ডান অলিন্দ থেকে সেটি আবার ডান নিলয়ে যায়। তাহলে ডান অলিন্দ নিলয়ে মানে দুটোই হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, কাজেই দেহ থেকে ধমনীর মাধ্যমে রক্ত চলে গেল হৃৎপিণ্ডে। এবারে আসো সিস্টেমিক শিরার মাধ্যমে
হৃৎপিণ্ডে প্রবেশ করলো। আমি আবার বলছি, সিস্টেমিক শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহ থেকে বাম অলিন্দ এবং পরবর্তী বাম নিলয়ে ডান অলিন্দ এবং পরবর্তী ডান নিলয়ে প্রবেশ করে। তার মানে সিস্টেমিক শিরার মাধ্যমে দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসে। এবারে আসো যে হৃৎপিণ্ডের ডান বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনী বা এওটার মাধ্যমে এবং পরবর্তীতে সিস্টেমিক ধমনীর মাধ্যমে সারা দিকে ছড়িয়ে পড়ে। তাহলে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গেল হৃৎপিণ্ডে, আর হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সিস্টেমিক ধমনীর মাধ্যমে চলে আসলো দেহে। এ থেকে বোঝা যায় যে সিস্টেমিক শিরা এবং সিস্টেমিক ধমনীর মাধ্যমে পরিচালিত রক্ত সংবহনের এই অংশটুকুকে বলা হয় সিস্টেমিক সংবহন। আর সিস্টেমিক সংবহন দেহ এবং হৃদযন্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা আমি আবার বলছি যে দেহ থেকে সিস্টেমিক শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে এবং সেখান থেকে পরবর্তী ডান অলিন্দ নিলয় ছিদ্রপথে ডান নিলয়ে আসে। আবার সিস্টেমিক ধমনীর মাধ্যমে বাম নিলয় থেকে অর্থাৎ লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সিস্টেমিক ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে দেহ থেকে শিরার মাধ্যমে রক্ত চলে গেল হৃৎপিণ্ডে, আর হৃৎপিণ্ড থেকে সিস্টেমিক ধমনীর মাধ্যমে চলে আসলো দেহে। তাহলে এই অংশটুকু সিস্টেমিক শিরা এবং সিস্টেমিক ধমনীর মাধ্যমে পরিচালিত রক্ত সংবহনের এই অংশটাকে বলা হয় সিস্টেমিক সংবহন। তাহলে সিস্টেমিক সংবহন দেহ এবং হৃদযন্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবারে আসি পালমোনারি সংবহন। তাহলে পালমোনারি বলতেই ফুসফুসকে বোঝায়। তা পালমোনারি সংবহন হচ্ছে পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনীর মাধ্যমে পরিচালিত রক্ত সংবহনের অংশকে পালমোনারি সংবহন বলে। তো পালমোনারি সংবহন হৃৎপিণ্ড এবং ফুসফুসের মধ্যে সীমাবদ্ধ থাকে। কীভাবে? দেহ থেকে ফুসফুস থেকে আমরা জানি যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে বাম অলিন্দে প্রবেশ করে এবং সেখান থেকে পরবর্তীতে বাম নিলয়ে আসে। তাহলে এই অংশটা পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসলো। আবার হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। তাহলে দেখা যাচ্ছে যে পালমোনারি সংবহন বা ফুসফুসীয় সংবহনটা হৃৎপিণ্ড এবং ফুসফুসের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে পালমোনারি সংবহন হৃৎপিণ্ড এবং ফুসফুসের মধ্যে সীমাবদ্ধ থাকে। এখন আমরা দুটোকে যদি একসাথে করি, এই পালমোনারি সংবহন এবং সিস্টেমিক সংবহনকে একসাথে বলা হয় দ্বৈত সংবহন বা ডাবল সার্কুলেশন। কারণ এখানে দুটোকে আবার যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে সিস্টেমিক সংবহন দেহ এবং হৃদযন্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর পালমোনারি সংবহন ফুসফুস এবং হৃৎপিণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে হৃৎপিণ্ড কিন্তু দুটোতেই আছে, অর্থাৎ দেহ থেকে হৃৎপিণ্ডগামী রক্ত পুনরায় দেহে আসতে যদি দুবার হৃদযন্ত্রে প্রবেশ করে তবেই তাকে দ্বিচক্রী সংবহন বা ডাবল সার্কুলেশন বলে। তাহলে আমরা আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো যে পালমোনারি ডাবল সার্কুলেশন কাকে বলে, পাশাপাশি সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পেয়েছো। এই দুটো আলাদাভাবেও আসতে পারে, আলাদাভাবে আসারও সম্ভাবনা আছে। এরপর আমরা আসছি করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন হচ্ছে যে করোনারি শিরা এবং করোনারি ধমনীর মাধ্যমে পরিচালিত রক্ত সংবহনের অংশকে করোনারি সংবহন বলে। করোনারি শিরা আসে কোত্থেকে? আমাদের দেহের অন্যান্য অংশে যেমন পুষ্টির প্রয়োজন হয়, হৃৎপিণ্ডেরও পুষ্টির প্রয়োজন হয়। হৃৎপিণ্ডের ঊর্ধ্বগামী এওটা থেকে বা মহাধমনীর ঊর্ধ্বগামী শাখা থেকে একটা শাখা হৃৎপিণ্ডের প্রাচীরে প্রবেশ করে, এটাকে বলা হয় করোনারি ধমনী। এই করোনারি ধমনীর মাধ্যমে মহাধমনী থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে প্রাচীরে প্রবেশ করে। এখানে যখন অক্সিজেনটা ইউজ হয়ে যায়, শ্বসনিক কার্যক্রম ঘটে, অক্সিজেন ইউজ হয়ে যায় এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তখন আবার হৃৎপিণ্ডের প্রাচীরে যে কৈশিক জালিকাগুলো আছে সেগুলো একত্রিত হয়ে গঠন করে করোনারি শিরা, যেটা সুপেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটে যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থেকে অর্থাৎ নিলয়ের প্রকোষ্ঠ থেকে বা বিশেষত বাম নিলয়ের গহ্বর থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত করোনারি ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে প্রবেশ করে।
অন্যদিকে হৃদ প্রাচীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত করোনারি শিরার মাধ্যমে হৃদ গহ্বরে প্রবেশ করে। তার মানে হচ্ছে হৃৎপিণ্ডের হৃদ প্রাচীর এবং হৃদ গহ্বরের মধ্যে সীমাবদ্ধ থাকে করোনারি সংবহন। আমি আবারও বলছি যে করোনারি শিরা এবং করোনারি ধমনীর মাধ্যমে পরিচালিত রক্ত সংবহনের অংশকে করোনারি সংবহন বলে। আর করোনারি সংবহন হৃদযন্ত্রের প্রাচীর এবং হৃদ প্রকোষ্ঠের মধ্যে সীমাবদ্ধ থাকে। আশা করি বুঝতে পেরেছ করোনারি সংবহন। এখন বাকি আছে আমাদের ছোট দুটো প্রশ্ন, লাভ অ্যান্ড ডাব। লাভ হচ্ছে হৃৎপিণ্ডের, আমরা বলছি যে হৃৎপিণ্ডের সংকোচন ঘটে, প্রসারণ ঘটে পর্যায়ক্রমে। তো হৃৎপিণ্ডের যখন অলিন্দদ্বয়ের সংকোচন ঘটে, অলিন্দের সংকোচনের ফলে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যায়, কিন্তু অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হয়ে যায়। এবং এই যে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার সময় যে শব্দ হয় সেই শব্দটাকে বলা হয় ডাব। অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বা এওর্টিক বাল্ব এবং পালমোনারি বাল্ব বন্ধ হয়ে যাওয়ার শব্দকে বলা হয় ডাব। আর লাভ কোনটা? লাভ হচ্ছে যখন হৃৎপিণ্ডের নিলয়ের সংকোচন ঘটে। যখন নিলয়ের সংকোচন ঘটে তখন বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা প্রচণ্ড শব্দের মাধ্যমে বন্ধ হয়ে যায় এবং অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা খুলে যায়। এই বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হওয়ার যে শব্দ তাকে বলা হয় লাভ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধের শব্দকে বলা হয় লাভ, আর অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হয়ে যাওয়ার শব্দকে বলা হয় ডাব। আজকের ক্লাসটি আমরা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে জানাবে, আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেবে। আমরা নেক্সট ক্লাসে একই চ্যাপ্টার থেকে অন্য বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আসসালামু আলাইকুম।